কলকাতাতে এক সময় গাড়ি করে আসছিলাম। তো এই কিছুদিন আগে ওলা করে আসছিলাম। তো আমাকে ওলার অনেকটা রাস্তা, তো আমাকে বললো যে কিছুদিন আগে না, সরি, আমি আপনাকে মানে বেশ কিছুদিন আগে, তো আমার ওলার অনেকটা রাস্তা এবং আমাকে ভদ্রলোক দেখলাম মাঝবয়সী, এবং অতটা রাস্তা একা একা কথা বলতে পারছি না, কি বলবো। তো আমি বলছি কথা, উনিও বলছেন কোথা থেকে আপনি, আমি বলছি যে বলতে বলতে অদ্ভুতভাবে একটা মানে প্যারানর্মাল ব্যাপার নিয়ে একটা আলোচনা শুরু হয়ে গেল। প্যারানর্মাল ব্যাপার নিয়ে আলোচনা হওয়াতে আমাকে উনি বললেন যে আমি খুব বিশ্বাস করি এগুলো। তখন আমি আমাদের গ্রুপটার কথা বললাম যে আমি একটা গ্রুপে গল্প বলি, এবং গল্পটা বলি মানে আমাকে গল্প সংগ্রহ করতে হয়, এবং রীতিমতো আমাকে গল্প সংগ্রহ করতে হয়, গল্প আমাকে পড়তে হয়, পড়াশোনা করতে হয়, নিজের অভিজ্ঞতা তো বলি, তাছাড়া অন্যের অভিজ্ঞতা আমাকে বলতে হয়। তখন উনি বললেন যে ঠিক আছে, তাহলে আমি আমার একটা অভিজ্ঞতা শোনাই। আমি কেন বিশ্বাস করি, আমি আগে এগুলো বিশ্বাস করতাম না। তাহলে আপনি বিশ্বাস করতেন না? তা বললো না, বিশ্বাস আমি একদমই করতাম না এগুলো। তো হ্যাঁ শোনান। আমি দেখলাম এতটা রাস্তা ভালোভাবেই বেশ যাওয়া যাবে, মানে গল্প শুনতে শুনতে। তো উনি আমাকে যেটা বললেন সেটা হচ্ছে ভীষণ ঝড় বৃষ্টির রাত, ওনার বাড়িতে ওনার স্ত্রীর আর ছেলে বাড়িতে আছে, তা উনি তাড়াতাড়ি করে সেদিন ভাড়া টাড়া খেটে, তখন উনি ট্যাক্সি চালাতেন, তো উনি বাড়ি ফিরছেন। এবং বাড়ি ফিরছেন মানে কি, মানে আর আমি ভাড়া খাটবো না, আমি বাড়ি ফিরবো, অনেক রাত হয়ে গেছে এবং প্রচন্ড ফ্ল্যাশ হচ্ছে, প্রচন্ড ঝড় বৃষ্টি আসবে মনে হচ্ছে আরো, কারণ রীতিমতো আকাশ মেঘাচ্ছন্ন এবং গুম গুম করছে আকাশ, ঝিপঝিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, একটা অদ্ভুত ধরনের ঠান্ডা হাওয়া। উনি মনে করলেন যে আমি আর অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমি বাড়ি যাব। বাড়ির জন্য মনটা কেমন করে উঠল সেদিন। উনি বাড়ি যাচ্ছিলেন, এমন সময় হঠাৎ করে বৃষ্টিটা খুব জোরে আসে, এবং বৃষ্টিটা খুব জোরে আসাতে তার সঙ্গে রীতিমতো ঝড়। ঝড়ের গতিটা দেখে ওনার কিন্তু ভালো লাগছিল না, উনি আরো স্পিডে গাড়িটা চালিয়ে উনি বাড়ির দিকে রওনা হয়েছেন। যেতে যেতে হঠাৎ করে ওনার রাস্তায় দেখছে যে দূরে একজন কেউ হাত এরকম করে মানে দেখাচ্ছে আর কি, গাড়ি থামানোর জন্য, মানে গাড়িতে উঠবে। উনি ভাবছেন না আজকে তুমি কোনো ভাড়া নেব না, কারণ আমি বাড়ি যাব এখন, বাড়ি যাওয়া আমার কাজের এখন কোনো টাকা পয়সার কোনো মন নেই, আমার এখন বাড়ি যাব, আমার রোজগারের দরকার নেই, বাবা অনেক রোজগার হলো সারাদিন, বাড়ি যাব। কিন্তু কিছুতেই মানে সেই ডাকটাকে উপেক্ষা করতে পারলেন না। দেখলেন একটা অন্ধকার, একদমই অন্ধকার রাস্তাটা, মনে হচ্ছে যে অন্ধকারে কেউ একটা মহিলা মতন কেউ দাঁড়িয়ে আছে এবং পাগলের মতো ওনাকে থামানোর চেষ্টা করছেন। তো উনি থামবো না থামবো না, থামবো কি থামবো না ভাবতে ভাবতে উনি হঠাৎ করে গাড়িটা থামিয়ে দিলেন। গাড়িটা থামিয়ে দেওয়ার পর ওনার যেটা হলো সেটা হচ্ছে যে মেয়েটি কিছু জিজ্ঞেস না করেই গাড়িতে উঠে পড়লো পিছনের দরজা দিয়ে। তখন উনি বললেন আরে 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 করছেনটা কি, আমি যাব, আপনি কোথায় যাবেন কি না যাবেন আপনি কিছুই বললেন না, আর আমি যাব কি না যাব সেটা না শুনতে আপনি গাড়িতে ভাড়া কিছু না হতেই আপনি উঠে পড়লেন। তা বলো ভাড়া তো পরে হবে, আপনি চলুন তো। তা বলো আমি সেই রাস্তায় যাবো কি না, আমি তো বাড়ি যাবো এখন, আমি তো এখন আর কাজ করবো না, আমি সেই রাস্তায় যাবো কি না যাবো, আমার পোষাবে কি না পোষাবে। তো ও কোনো কথা বললো না, ও কোনো গাড়ি থেকে নামার কোনো প্রশ্নই নেই, এবং ও বসে থাকলো। তো বলো কোথায় যাবেন সেটা তো বলবেন। লুকিং গ্লাস দিয়ে বারবার দেখার চেষ্টা করছেন মহিলাকে, কিন্তু উনি ভালো করে দেখতে পেলেন না। তা বললো সামনের দিকে চলুন, সামনের দিকে। তো উনি মানে ভাবছেন যে আমি একটা ভাবলাম যে আমি এখন বাড়ি যাব, একটা বিপদ থেকে ভাবলাম যে এই ঝড় বৃষ্টি রাতে আমি আর গাড়ি চালাবো না, এখন আমার খুব খিদে পেয়েছে, বাড়ি যেতে ইচ্ছা করছে, বাচ্চাটার কথা মনে হচ্ছে, বইয়ের কথা মনে হচ্ছে,
মনে হচ্ছে বাড়িতে গিয়ে একটু গরম গরম চা খাবো, ওদের সঙ্গে একটু সময় কাটাবো, রোজগার তো সারা জীবন আছে। তো এ আবার কোন উলফাত এসে পড়লো যে আমাকে একদম গাড়িতে উঠেই বলছে গাড়ি সামনের দিকে চালান। একটু ভয়ও লাগলো। তারপরে মনে হলো মহিলা একা, আর আমি গাড়ি থামাবো না। যদি উনি কাউকে দেখে থামাতেও বলেন, মানে ওনার মাথায় অনেক রকম মাল্টিপল চিন্তা, যে যদি উনি অন্য রাস্তায় যদি আটটু গিয়ে আর 10টা ছেলে ওঠে গাড়িতে, যদি ওনাকে কিছু মানে বিপদে ফেলে, অনেক কিছু মাথায় চিন্তা আসছে, যেটা আমাদের অস্বাভাবিকভাবে গাড়িতে উঠলে যে চিন্তাগুলো হয় আর কি। তখন বলেন, তো আপনি আমাকে খুব বিপদে ফেলে দিলেন। এইবার ওই মহিলা ওনাকে যে কথাটা বললেন, ওনার কিন্তু বুক ছ্যাঁত করে উঠল। বলেন যে আমি যে কত বড় বিপদ থেকে বাঁচিয়ে দিলাম সেটা একটু পরে বোঝা যাবে। মানে এরকম আর কি, এটা কোনো সম্বোধন না, না তুমি, না তুই, না আপনি। আমি যে কত বড় বিপদ থেকে বাঁচিয়ে দিলাম সেটা একটু পরে বোঝা যাবে বলে একটা অদ্ভুত ধরনের হাসি। এবং ওনার বুকটা আরো ছ্যাঁত করে উঠলো এই কারণে, কারণ ওই যে ড্রাইভার দাদা, উনি বলছেন যে উনি মানুষ হয়েছেন ছোটবেলায় একজন মানে নিজের ঠাকুমার কাছে, এবং ঠাকুমা পান খেতেন এবং পান মুখে দিয়ে কোনো একটা কথা হচ্ছে হয়তো ওরকম খিলখিল করে হেসে উঠত। সেই ঠাকুমাকে যখন 15 বছর বয়স, তখন ঠাকুমা মারা যায়। কিন্তু ঠাকুমার কাছে ছোটবেলাটা কেটেছে এবং ঠাকুমার প্রতি ওরা এতই শ্রদ্ধা, এতই ভালোবাসা, এতই টান, যে সেই স্মৃতিটা না উনি কিছুতেই ভুলতে পারেন না। ঠাকুমার প্রতিটা গায়ের সেই পানের গন্ধ, তার আঁচলের গন্ধ, তার গায়ের গন্ধ, তার হাসি, তার গলা, তার কথা, তার রান্না, তার আদর করে গল্প শোনানো, ঠাকুমার ঝুলি গল্প শোনানো, মানে প্রত্যেকটা কথা ড্রাইভার দাদার মনে আছে। এবং মেয়েটার অবিকল গলা ঠাকুমার মতন। মানে এটাই অবাক লাগলো যে অল্প বয়সী মেয়ে আর একটা বয়স্ক মহিলার গলার মধ্যে একটু হলেও পার্থক্য তো থাকবেই। পার্থক্য থাকবে না এটা হতে পারে না। কিন্তু সব থেকে ওনার অবাক লাগলো যে একদম গলাটা কিন্তু ঠাকুমার মতন। এবং উনি না গাড়িটা পুরো একদম কেঁপে গেছে, মানে ওনার হাত কেঁপে গেছে বহুদিন পর ওই চেনা গলাটা শুনে। এবং যখন উনি পিছিয়ে ফিরে তাকালেন, তখন কিন্তু একটা অন্ধকারে কিছু একটা বসে আছে, মানে ভালো করে মুখ দেখা যাচ্ছে না। কি যে পরে আছে, বোরখা পরে আছে না শাড়ি পরে আছে না কালো শাড়ি জড়িয়ে আছে, কিছুই বুঝতে পারা যাচ্ছে না। মানে যত না অন্ধকার, তার থেকেও যেন মহিলার গোটা দেহটা অন্ধকার বেশি, লুকিং গ্লাস দিয়েও দেখা যাচ্ছে না। এবং একটু যাওয়ার পরে উনি বললেন যে থামাও 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 থামাও, গাড়ি থামাও। তো গাড়িটা হঠাৎ করে ব্রেক সাইড করে ব্রেক কষে দিয়েছে, কারণ যে কোনো জায়গায় তো গাড়ি থামানো যায় না, সাইড করে ওই জায়গাটা। তো মহিলা হনন করে গাড়ি থেকে নেমে চলে গেল। আর ভদ্রলোক বলে আমার ভাড়া। কিন্তু ওই অন্ধকারের মধ্যে কোথায় যে মহিলা হারিয়ে গেল ড্রাইভার দাদা বুঝতে পারলো না। বলছে যে আমার এত বিরক্ত তখন লাগছে যে আমি বেশ কিছুটা রাস্তা, মানে 5-7 মিনিট মোটামুটি চালিয়েছি, হয়তো 7-8 মিনিট। এবং উনি কোনো ডিরেকশনও দিচ্ছিলেন না, আমি সোজাই যাচ্ছিলাম, যেদিক দিয়ে আমার চোখ যাচ্ছিল সোজাই রাস্তা ছিল। তো উনি ঠিক ওই একটা 5 মাথার মোড়ের কাছে এসে উনি গাড়িটা থামিয়ে দিলেন এবং উনি নেমে পড়লেন এবং কোনো রকম টাকা পয়সা কিচ্ছু দিলেন না। আমার খুব খুব রাগ হলো, মানে খুব খারাপ লাগলো আমার যে জিনিসটা কি ধরনের অসভ্যতা, এরকম ধরনের। আর আমি অন্ধকারের বৃষ্টির মধ্যে গাড়ি ফেলে ওকে কোথায় খুঁজবো? আর সত্যি তো উনি কোথাও যায়ও নি, মানে 7 মিনিট গাড়িতে চড়ে কোনো ডেস্টিনেশন বলেনি, কিছু না। উনি শুধুমাত্র এগিয়ে গিয়ে গাড়ি থেকে নেমে পড়লেন। অস্বাভাবিক, মানে অস্বাভাবিক লেগেছে ওনার কাছে এটা ঘটনাটা, যার জন্য সারা জীবন উনি বলছেন যে আমি ভাবলাম যে এই ঘটনাটা আমার এত বছরে গাড়ি চালানোর জীবনে এরকম অভিজ্ঞতা তো আমার জীবনে হয়নি। এই ভাবতে ভাবতে উনি গাড়িটাকে ঘুরিয়ে বললেন আর কাউরি ডাকে থামবো না, এবার বাড়ি যাব। তো উনি যখন বাড়ি আসছেন, তো বাড়িতে আসার সময় বাড়ির যখন রাস্তাটায় উনি ঢুকছেন, মানে আর একটু আগে হলে উনি অলরেডি বাড়িতে পৌঁছে যেতেন, যদি মেয়েটাকে না নিতেন, ওই মহিলাকে যদি উনি গাড়িতে না তুলতেন, তাহলে এতক্ষণ বাড়িতে পৌঁছে যেতেন।
তখন দেখছে যে যে রাস্তা দিয়ে ওর বাড়িটা একদম যায় সে রাস্তায় প্রচণ্ড ঝড় হচ্ছিল আমি বললাম, এবং ঝড়ের গতিটা এক একটা জায়গায় একরকম। হয়তো কোনো জায়গায় কলকাতায় বৃষ্টি খুব বেশি হচ্ছে, কলকাতায় কোনো জায়গায় বৃষ্টি খুব কম হচ্ছে, বা ঝড় বেশি, কোনোটা হাওয়ার দাপট এরকম হতে পারে। তো ওইখানে কোনো একটা কারণে পুরোনো একটা গাছ, বড় গাছ, একদম হুড়মুড় করে উপুড় হয়ে পড়ে আছে। এবং সব থেকে যেটা ওনার কাছে আশ্চর্য লেগেছিল সেটা হচ্ছে যে উনি হয়তো যে সময়ে ওই রাস্তাটা পাস করতেন, মানে যে সময় হয়তো মেয়েটি না উঠলে উনি বাড়ির পথে রওনা হতেন, ওই রাস্তা দিয়ে যেতেন, মানে কেউ বলতে পারে না হয়তো যে ওই গাছটাই হয়তো ওনার গাড়িতে পড়তো, এবং যা বিশাল গাছ, তাহলে উনি বাঁচতেন না, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যেত। তো ওই কথাটা ওনার হঠাৎ করে মনে পড়ে গেল যে আমি যে কত বড় বিপদ থেকে বাঁচিয়ে দিলাম পরে বুঝবে। এই দুয়ে দুয়ে উনি এক করে ওনার মনে হলো যে কোথাও ওই ঠাকুমার গলার সঙ্গে মিল, ঠাকুমার হাসির সঙ্গে মিল, আর আমি যে কত বড় বিপদ থেকে বাঁচিয়ে দিলাম সেটা পরেই বুঝবে। তারপরে ওই গাছটা একটু আগে এলেই ওই রাস্তা দিয়ে যে সময়টা ওনার নষ্ট হয়েছে ওই মেয়েটির জন্য, সেই সময়টা মানে বাদ দিলে, সেই সময়টা যদি নষ্ট না হতো, তাহলে হয়তো আজকে ওই গাছটা ওনার গাড়ির উপরেই পড়তো এবং ভীষণভাবে হয়তো ক্ষতিগ্রস্ত হতেন উনি, এবং গাড়ি তো ক্ষতিগ্রস্ত হতোই, কারণ বিশাল গাছ। তো উনি বলছেন এই ঘটনাটা আজও আমাকে খুব হন্ট করে, এবং ঘটনাটা আজও আমাকে ভীষণ অনেক প্রশ্ন আমার মনে জাগিয়ে দিয়ে যায়। সেদিন ওই মেয়েটার রূপে, কারণ মেয়েটাকে আমি অন্ধকারে আর খুঁজেও পাইনি, মেয়েটার রূপে আমার ঠাকুমা হয়তো আমাকে এসে আমার সামনে বড় বিপদ দেখে আমাকে বাঁচিয়ে দিয়ে গেছিলেন। কারণ আমার ঠাকুমা আমাকে সব সময় জড়িয়ে ধরে শুতেন। আমি ছোটোবেলায় যদি কোনো ভয় পেতাম, কোনো সাপ বা কোনো চোর বা কিছু একটা, তাহলে উনি বলতেন যে আমি তো আছি, ভয় কিসে, আমি আছি, ভয় কিসে। তো সব সময় এরকম এই যে আমি আছি ভয় কিসের কথাটা হয়তো উনি ওনার আগত বিপদের আন্দাজ করে ওনার আত্মা ওই মেয়ে রূপে, যার মুখটা ভালো করে দেখা যায়নি, অন্ধকারে একদম ঢাকা ছিল, এবং রহস্যজনকভাবে কোনো ডেস্টিনেশনও বলেনি। এই 5-7 মিনিট গাড়ি চালানোর পরে উনি গাড়ি থেকে নেমে পড়েন। ওনাকে ভুলভালভাবে 5-7 মিনিট নষ্ট করে দেন, এবং নষ্ট করে দিয়ে উনি গাড়ি থেকে নেমে পড়ে একদম অন্ধকারে মিশে যান। সম্ভবত ওই মেয়েটির রূপ ধরে ওনার ঠাকুমা এসে ওনার 5-7 মিনিট জীবন থেকে এদিক ওদিক হিসাবে গোলমাল করে ওনার জীবনটাকে বাঁচিয়ে দিয়ে গেছে। কারণ ওই হাসি এবং ওই কথার গলা, একটা বয়স্ক মানুষ এবং একটা অল্প বয়সী মেয়ের কথার গলার মধ্যে, কথার স্বরের মধ্যে পার্থক্য থাকে, একটা থাকবেই পার্থক্য। প্লাস হাসি, যে হাসিটা আজ অব্দি সেই দাদার মনে আছে, তার ঠাকুমার একটা মানে বিখ্যাত হাসি, খিলখিল খিলখিল করে হাসতো বাচ্চাদের মতন, সেই হাসি সঙ্গে কোথাও একটা, এবং গাছটা পড়ে যাওয়া তার একটু আগে এলে ওনার বিপদ হতো। ওনার কোথাও মনে হচ্ছিল যে কোথাও আমাকে একটা আমার বড় বিপদ থেকে আমি বেঁচে গেছি। তো এটা ছিল আমার প্রথম গল্প। দ্বিতীয়, এটা তো আমার শোনা, মানে ওই ড্রাইভার দাদার কাছে, এবং ওই গল্পটা করতে করতে রাস্তাটাও বেশ শেষ হয়ে গেল। আমিও আমার ফ্ল্যাটে চলে এলাম। আমি ওনাকে ভাড়াটা মেটালাম, দিয়ে বললাম যে একটা মনে রাখার মতন ঘটনা শুনলাম, কারণ আমিও কতটা বলতে পারলাম জানি না। উনি তো নিজের প্রত্যক্ষদর্শী এবং তার সঙ্গে অভিজ্ঞতাটা হয়েছে। ওনার বলার ধরনটা ছিল অনেক সুন্দর। ওনার বলছিলেন তো, আমি যেন চোখের সামনে জিনিসটা, সেই ঝড় বৃষ্টির রাত, সেই গাছের এলোমেলো হয়ে পড়ে যাওয়া, মহিলার গাড়িতে ওঠা, ভেজা ভেজা একটা গোটা শরীরে
কালো একটা পোশাক যেন জড়িয়ে আছে, দেখা যাচ্ছে না ভালো করে, হঠাৎ করে নেমে যাওয়া, বিরক্তি নিয়ে বাড়ির পথের দিকে দাদার এগোনো, এবং দাদা এগিয়ে দেখলো যে গাছ পড়ে গেছে। ওনার অনেক রকম কথা, তখন পুরনো কথা, গলা, হাসি সমস্ত মনে পড়লো, মানে এই চোখের সামনে যেন জিনিসটা আমার প্লে হতে লাগলো। মানে আমার খুব ভালো লাগলো যে জিনিসটা, মানে আমার পুরো একদম চোখের সামনে পুরো ভাসতে লাগলো। তো যাই হোক, একটা ভালো অভিজ্ঞতা নিয়ে আমি বললাম যে একটা ভালো নতুন একটা গল্প আমি সংগ্রহ করে আপনার কাছ থেকে আমি নামলাম। কিছু আমি আপনার গাড়িতে উঠে কিছু পেলাম অন্তত মনে রাখার মতন। তো উনি হেসে বিদায় নিয়ে চলে গেলেন। এইবার একটা কথা বলি, যেটা হচ্ছে এই ঘটনার সঙ্গে কিছুটা হলেও আমার জীবনের একটা মিল আছে। সেটা হচ্ছে আমি আমার ছোটবেলায় আমার ছেলেদেরকে কোনোদিনও একলা ছাড়তাম না। মানে স্কুলে যখন যেত আমার মনে হতো, আমার যেটা মনে হতো টয়লেট পাবে, হয়তো গিয়ে পড়ে যাবে, যদি ওদের কোনো সমস্যা হয়। হ্যালো সোনালি দি, সাউন্ডটা খুব লো আসছে, আবার আবার সাউন্ড লো আসছে, তো ভারী মুশকিল হলো। দেখো তো সাউন্ডটা আবার ঠিক আসছে কিনা। আসলে আমি কমেন্টস পড়তে পারি না, তো সেটা এখানে প্রবলেমটা। তো আমার একটা ঘটনা মনে পড়ে গেল, যেটা হচ্ছে যে আচ্ছা, আমার গলার আওয়াজ কি সামহাও কমে গেছে? নন্দিতা, হ্যালো নন্দিতা, আমি ছবি দেখতে পাচ্ছি উপরে। আমার গলা কেন এত আস্তে আস্তে বুঝতে পারছি না। সাউন্ডটা এবার ঠিক আছে তো? এবার ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আবার আমাকে রাত জেগে লাইভ করতে হবে। তো ঠিক, আমার একটা ঘটনা মনে পড়ে গেল যে আমি আমার ছেলের বেলায়, আমার দুই ছেলের বেলায় স্কুলের বাইরে বসে থাকতাম, যে ওদের কখন টয়লেট পায়, ওরা বাথরুমে হয়তো পড়ে যাবে। এটা একটা অদ্ভুত আমার একটা বাতিক ছিল, যে ওদের কোনো রকমের যদি প্রবলেম হয় তাহলে আমাকে বলবেন, ছুটি করে দেবেন, আমি বাড়িতে নিয়ে যাব। মানে ওই বাথরুমে ব্যবহার করতে ওরা অভ্যস্ত ছিল না, ওরা একা ঠিক পরিষ্কার করতে পারতো না। তো আমি না সেই বাইরে বসে থাকতাম। আমার 11টা বছর স্কুলের বাইরে বসে কেটেছে। তখন আমার মানে লোকে বলে না যে কেরিয়ার তৈরি করা, আমার যে সময়টা আমি আমার ওই স্কুলের বাইরে বসে কাটিয়েছি, জীবনে কখনো মনে হয়নি যে আমার গান ছেড়ে দিয়েছিলাম। আমার তার জন্য বাড়িতে আমি আমার হাজব্যান্ডের কাছে, বাড়িতে সবারই কাছে বকুনি খেয়েছি, কিন্তু কি করে কন্টিনিউ করব? ওই সকালে উঠে ছেলেকে বসে থাকা, ওই করা, আমার একটা নির্দিষ্ট রুটিনে যেটা যাওয়া। গানের টিচার এখানে ছিল না, গানের টিচার সেরকম পাইও নি আমি। গানটা শেখা যেত, কিন্তু গানের টিচার পাইনি, চাকরি নিইনি আমি। ওই 11টা বছর স্কুলের সামনে বসে থাকতাম হাঁ করে, যে ওদের কোনোদিনও কোনো শরীর খারাপ করবে, অসুবিধা হবে, বা হয়তো আমার একটা ধারণা ছিল কি, যে স্কুলের দরজা দিয়ে যদি পালিয়ে যায়। ওরা আমাকে বারংবার অ্যাসিওর করতো, স্কুলের কর্তৃপক্ষ, যে আমাদের স্কুল থেকে পালানোর কোনো প্রশ্নই নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার ছেলেরা ভীষণ সাবধানী, তারা ছুটির সময় কোনোদিনও ধাক্কাধাক্কি করে না। আর একটা ভয় ছিল, সিঁড়ি দিয়ে নামার সময় না একে অপরকে এমনি করে ধাক্কা দেয়। তো ওরা সব থেকে শেষে নামে, ওরা পালিয়ে যাওয়ার মতন ছেলে নয়। কিন্তু আমি সেই দরজার দিকে তাকিয়ে বসে থাকতাম, এবং সবাই এখানে যারা আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম জন জানে যে শীতে আমি কি পরিমাণ কাহিল হই। তো আমি শীতের সকালে, যখন ধোঁয়া ধোঁয়া সকাল, তখন ওইখানে একটা চাদর, গায়ের চাদরটাকে কোনো রকমের গায়ে দিয়ে আমি বসে থাকতাম, যে আমার ছেলেটার কি অসুবিধা হবে। আবার দুপুরে পড়তে নিয়ে যেতাম, সেখানেও বসে থাকতাম রাস্তায়, যে না, ছেলেটার কি অসুবিধা হবে। তো যাই হোক, 11টা বছর আমার এভাবে কেটেছে। তো গরমকালে এত গরম, এত গরম, এত গরম, আর সকালে গরমটা আমি কোনোদিনই সহ্য করতে পারি না। আমার দুপুরের গরম আমার কাছে মনে হয় অনেক বেশি যেন সহনযোগ্য, মানে সহ্য করা যায়। কিন্তু আমি সকালে গরমটা আমার কাছে একেবারেই সহ্য করা যায় না। তো সেই সকালের গরমে আমি আইসক্রিমের গাড়ি যেত, আর আমি যেভাবে আইসক্রিমের গাড়িকে ডাকতাম যে একটা আইসক্রিম দাদা হবে, আর ওরা দাঁতও খিচিয়ে বলতো, আরে আইসক্রিম আনতে যাচ্ছি, এখন আইসক্রিম কোথায়। তারপরে যখন আইসক্রিমের গাড়ি নিয়ে আসতো, আমি একটা দুটো
3টে 4টে এরকম আইসক্রিম খেয়ে নিতাম, মানে আমার জিভে ঘা হয়ে গেছিল। কারণ ওদের যে আইসক্রিমগুলো সেগুলো খুব একটা দামি আইসক্রিম নয়, ওই রঙিন রঙিন যে আইসক্রিমগুলো, কমলা রঙের, সবুজ রঙের। তো ওতে কি হয়, ওইটা এক ধরনের যেগুলো দেয়া হয় কালার ফালার, ওতে জিভে ঘা হয়ে যায়। তা আমি সে পাগলের মতন খেতাম, মানে আমার পিপাসা, জল, গাড়িতে জল গরম হয়ে গেছে, গাড়ির ছাদ গরম হয়ে গেছে, গাড়িতে কোনো রকমে বসে থাকতাম, বিভৎস কষ্ট হতো। আর আমাদের বিভৎস মানে এত কষ্ট হতো যে কিছু বলার নেই। তো এইরকমই একটা ঝড় বৃষ্টি যখন মেঘ মেঘ করতো, তখন আমি ভাবতাম যাকে একটু ঠান্ডা হাওয়া লাগবে গাড়ি একটু। তখন একটা বর্ষার সকালবেলায় আমি বসে আছি মানে ছেলের জন্য, তো হঠাৎ করে আমার যেন কেমন মনে হলো যে বেশ ঝড় হচ্ছে, অল্প অল্প ঝড় হচ্ছে। তা আমি আমার কেমন যেন একটা মনে হলো, ড্রাইভার দূরে গিয়ে দাঁড়িয়ে আছে, ঘুগনির গাড়িটা এসছে, ঘুগনি খাচ্ছে। তা তখন সমীরণ বলে একটা ছেলে গাড়ি চালাতো। তাই বললাম সমীরণ সমীরণ সমীরণ, ডেকেও পাচ্ছি না, দিয়ে ফোন করলাম। ফোন করাতেও তাকালো, দিয়ে ইশারায় বলে আসছি, মানে তখন তো মোজ করে ঘুগনি খাচ্ছে। তো আমাকে বললো যে কি হলো দিদি? তাহলাম যে গাড়িটা একটু এগিয়ে নিয়ে যাও না। তা বলো কেন, এখানে তো ভালো আছি, এখানে সুন্দর আছি। হ্যালো গীতাদি, তো এখানে ভালোই আছি, গাড়িটা এখানে ঠিক আছি। তা আমি বললাম না, গাড়িটা একটু এগিয়ে নিয়ে যাও। তা বলো কেন? তাহলে না না, দরজা দিয়ে যদি আমার ছেলে পালিয়ে যায়। বলো আপনার ওই এক বাতিক, আপনার ছেলে দরজা দিয়ে স্কুল থেকে কোথাও যাবে না, আপনার কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আচ্ছা এখন সাউন্ড শোনা যাচ্ছে তো ঠিক মতন? আমাকে একটু জানিয়ে দাও না। তো আপনার ছেলে কোথাও যাবে না, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার ছেলে কোথাও যাবে না। তো আমি বললাম না 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 না, তুমি একটু দরজার সামনে গিয়ে একটু দাঁড়াও, একটু আমি দেখি একবার। আমি না দরজাটা দেখতে পাচ্ছি না এখান থেকে। আমার গাড়ির ওই কোথাও একটা গাছটা নড়ছে যেভাবে, অন্যান্য গাছের পাতাগুলো এসে পড়ছে, আমি না ঠিক আমার স্কুলের দরজাটা না, যে মেইন গেটটা, সেটা আমার কাছে ভিজিবল ঠিক হচ্ছে না, প্লিজ তুমি গাড়িটা সরিয়ে দাও। ও বলাতে ও গাড়িটা যেইমাত্র সরিয়েছে, আর আমি গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছি। কারণ দাঁড়িয়েছি এই কারণে বাজ পড়ছে, আর বাজ পড়লে প্রথম কথা গাছের নিচে দাঁড়াতে নেই, তাই আমি গাড়িটা সরিয়ে দিয়েছি। আর আমার মনে হলো আমার ছেলেটা খুব ভয় পাবে, এই মনে করে যেই গাড়ি থেকে নিচে দাঁড়িয়েছি, আমার চোখের সামনে দেখা বিশাল একটা ডাল একদম মরমর 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 করে পড়লো। আর ঠিক গাড়িটা আমি যেখানে দাঁড় করানো ছিল ঠিক ওখানে পড়লো। এবং সমীরণ যেহেতু গাড়িটা সরানোতে খুব একটা মত ছিল না, সেই কারণে একটু সরিয়েছে, মানে কিছুটা সরিয়েছে। তো পুরো একদম যেখানটা আমি দাঁড়িয়েছিলাম, মানে যেখানে গাড়িতে আমি বসেছিলাম, মানে এটাই যে সেই জায়গায় বিশাল একটা মোটা, মানে এই মোটা একটা গাছের ডাল, বহু পুরনো ডালটা, কোনো কারণে হয়তো দুর্বল ছিল ডালটা, ওই গাছের হাওয়ায়, দুলুনিতে, ঝড়ের হাওয়ায় একদম মরমর। এবং রাস্তা থেকে লোক ছুটে এসছে, স্কুলের ভিতর থেকে ছুটে এসছে, কারণ অনেকেই জানতো যে আমি ওখানে বসে থাকি আমার ছেলেদের জন্য। তো তারপরে এসে বলতো আপনি ঠিক আছেন তো, আপনি ঠিক আছেন তো, আপনি ঠিক আছেন তো, আপনি ঠিক আছেন তো। আলাম দাদা আমি ঠিক আছে, আমি এক্ষুনি এই মাত্র আমি গাড়িটা থেকে সরে আমি মানে গাড়িটাকে সরাতে বলেছি। আর সমীরণ না আমার দিকে ঠিক এরকম করে হাঁ করে, মানে ড্রাইভার এমনি করে তাকিয়ে, দিদি আর একটু হলে কি হতো? আলাম যে জানি না কি হতো, হয়তো ওপরওয়ালা বাঁচিয়ে দিয়েছেন একটা মাকে, যে তার সন্তানের জন্য হাঁ করে বছরের পর বছর দরজার দিকে তাকিয়ে, শীত নেই, গ্রীষ্ম নেই, বর্ষা নেই, সব সময় বসে থাকে দরজার দিকে তাকিয়ে। সেই আমি কটায় যেতাম, 6:30টায় যেতাম, বাড়িতে ফিরতে ফিরতে 11:30। তো অতক্ষণ বসে থাকতাম। তো ওই ঠাকুর বাঁচিয়ে দিয়েছেন, এছাড়া কিছুই না। তো যাই হোক, এই একটা ঘটনা আমার জীবনে ঘটেছিল, যে একদম সাংঘাতিক একটা গাছের ডাল পড়া, মানে বিভৎস ব্যাপার, এটা থেকে বেঁচেছিলাম।
আচ্ছা এবার সাউন্ডটা ক্লিয়ার লাগছে? আমি না হ্যাঁ আচ্ছা সাউন্ড ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। না গো, তুমি এসেছো যথেষ্ট গীতাদি, নো সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আরেকটা গল্প বলি। আসলে আমার সাউন্ডটা মাঝে মাঝে আসতে হয়ে যাচ্ছে, তার কারণটা হচ্ছে আমি তো বাড়ি থেকে দূরে আছি, বাড়ির জন্য খুব মনটা খারাপ করছে, হয়তো গলায় সেই জোরটা আমি পাচ্ছি না। আজ বহুদিন বাড়ি থেকে দূরে আমি লাইভ করছি, একটু পর তুই বসতে পারিস, এখানে তুই বসতে পারিস। বাড়ি থেকে বহুদিন দূরে আছি, বড় ছেলের কাছে আছি, ওর একটা পরীক্ষা আছে। তো সেই কারণে বাড়ি থেকে আমার কাজের যে জীবন থেকে আমার সেখান থেকে বহুদিন দূরে আছি। রোজকার একটা মানে আমার জীবনের যে রোজকার অভ্যেস, দেখো এখানে তো আমি বেড়াতে আসি, সত্যি কথা বলতে কি এখানে বেড়াতে আসি, আর আমার ওখানটা বাড়ি, তো সেখানে থেকে চলে এসেছি বলেই হয়তো আমার গলার সাউন্ডটা মানে ভলিউমটা আসতে লাগছে। বা আগে যেমন লাইভে আমি খুব সেজেগুজে বসতাম, আজকাল আর সেটাও ইচ্ছে করে না, মানে আজকে তো করছিলই না। আজকে মনে হলো যে একটা ভালো মোটামুটি একটা ভালো একটা জামা পরি, যে জামাটা একটা ভদ্রস্থ জামা, যেটুকু না হলে নয় আর কি, সেটুকু চুলটা আঁচড়ে একটু বসলাম। মনটা খুব খারাপ করছিল বাড়ির জন্য। যাই হোক, তো যেটা বলতে গেলাম, হ্যাঁ এই কিছুদিন আগে দেখো আমরা কিছু জিনিস চ্যালেঞ্জ করি এবং চ্যালেঞ্জের উত্তর আমরা তৎক্ষণাৎ পেয়ে যাই। এটা কিন্তু আমাদের জীবনের খুব কম সময় ঘটে, তৎক্ষণাৎ চ্যালেঞ্জের উত্তর পেয়ে যায়, এটা কজনার জীবনেই বা ঘটে। কদিন আগে আমি আর আমার বড় ছেলে বসে আছি, এক্ষুনি বড় ছেলে ঢুকেছিল, তো বড় ছেলে বলছে যে মা জানো তো আমার জীবনেও নানা রকম জিনিস আমি দেখতে পাই, আমি মনে করব কি ওর থেকে এগুলো হ্যালোজিনেশন, এবং আমি না এগুলোকে আর ওইভাবে ভাববো না, কারণ যত ভাববো তত এগুলো কিন্তু হাবি হবে। এবং এমন তো হতে পারে যে আমাদের মস্তিষ্ক হয়তো আমাদের সঙ্গে মস্তিষ্ক গেম খেলছে, এমন তো হতে পারে যে আমাদের সঙ্গে কোনো রকম আমাদের একটা ভাবনা চিন্তা বা আমাদের কোনো রকম ভয় আশঙ্কা, সেটাই আমরা রিফ্লেকশন দেখছি, হয়তো কোনো আত্মা বা কোনো কিছুই হয়তো আমাদের চোখের সামনে আসছে না, আমরা মনে করছি নানা রকম জিনিস দেখছি। তখন আমি বললাম যে আসলে আমি তো অনেকবার কয়েকজন সাইকিয়াট্রিস্ট বা সাইকোথেরাপিস্টের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছি যে আমার সঙ্গে এরকম কেন হয়। ওরা হেসে উড়িয়ে দিয়েছে, ওরা সবসময় বলেছে এটা আপনার ইলিউশন, এটা আপনার হ্যালুসিনেশন, তো আপনি কিছুকে কিছু ভাবছেন, না হলে কিছুই নেই তাকে অনেক কিছু ভেবে নিচ্ছেন। তো কোনো মতেই ওরা মানতে চায়নি, আত্মার কোনো অস্তিত্ব ওরা মানে না। একমাত্র আমার বর দেখেছি বিশ্বাস করে, আমার বাবা মা বিশ্বাস করতো, আমার মাসি, দিদার আমলে অতটা হতো না, দিদার আমলে অত ভয় পেতাম না, দিদা চলে যাওয়ার পর থেকে এটা হয়েছে বেশি। তো সবাই এগুলো বিশ্বাস করতো, কিন্তু এই জিনিসটা আমাকে বাড়ির বাইরে আর তেমন করে আমি কোনো ডাক্তারকে দেখিনি যে তারা বিশ্বাস করে বলছে যে হ্যাঁ এটা হয়েছে, এরকম ব্যাপার। তো যাই হোক, তা তখন আমার ছেলে বললো তাহলে আজ থেকে আমরা ঠিক করব যে আজ থেকে না আমরা আর এইসব জিনিসে পাত্তা দেবো না, মনে করব তোমার সঙ্গেও যা ঘটেছে সবই ইলিউশন বা হ্যালুজিনেশন, তো আমার সঙ্গেও যা ঘটেছে। না তাহলে এটা কি করে হলো বল, যে আমার বন্ধুর মেয়ে 24শে জুলাই মানে ও যে গলায় দড়ি দেবে, ভাগ্যিস ও লাইভে নাই, তাই জন্যই বলতে পারছি কথাটা। তা আমাকে জুলাই মাসের প্রথম দিকেই আমার কানের কাছে এসে কোনো একটা ছেলের গলায় যেন বললো 24শে জুলাই গলায় দড়ি, 24শে জুলাই গলায় দড়ি, এবং আমি যখন তাকাতে পাচ্ছি না, কোনো রকমের তাকালাম, তখন আমার মনে হচ্ছে আমার ওয়ার্ড্রপের এই প্রান্ত থেকে ও প্রান্ত সেই দড়ি ছবি একটা, এটা কি করে সম্ভব? এবং আমার জীবনে বহু মৃত্যু সংবাদ আমাকে কানে কাছে গিয়ে বলে গেছে যেটা ভবিষ্যতে ঘটেছে, তাহলে এটা হ্যালুজিনেশন বা ইলিউশন কি করে হয়?
তা বলো ঠিক আছে, তুমি তাহলে তোমারটা তাহলে না, এভাবে ভাবলে যদি জিনিস থেকে মুক্তি পাওয়া যায় ভালোই তো। কিন্তু আমি ভাবতে পারি না এই কারণে, কারণ আমার জীবনে এগুলো সত্যি হয়েছে। প্রচুর ঘটনা আছে যেগুলো আমি ভবিষ্যতে আমার সঙ্গে সত্যি ঘটেছে। আমি ভয়ে ঘুমাতে পারতাম না মাঝে, যে কি না কি শুনবো। দেখো, আমি যে ব্যাপারটা আটকাতে পারছি না, যে জায়গাটা আমি প্রোটেক্ট করতে পারছি না, সেই জায়গাটা আমার জেনে তো কোনো লাভ নেই, সেই জায়গাটা শুনে তো আমার কোনো লাভ নেই। এবার সেই দিনই কি ঘটলো দেখো, আমার বড় ছেলেকে নিয়ে তার একটু পরে আমার, মানে এটা আমি বলছি গত বৃহস্পতিবারের ঘটনা। আমার বড় ছেলেকে নিয়ে আমার বর বালিশের ওয়ার কিনতে গেল, পাশ বালিশের ওয়ার, মাথার বালিশের ওয়ার। এই সামনে এখানে দোকান আছে এবং বৃহস্পতিবার এখানে দোকান বন্ধ হয়ে যায়। তা আমার ছেলে বলল যে বাবা তাড়াতাড়ি চলো, তা নাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে। এই কথাটা আমার সঙ্গে আলোচনা করেছে এবং তারপরেই ওরা দুজন চলে গেল বালিশের ওয়ার কিনতে। তার একটু পরেই আমি শুনছি আমার বর দরজাতে ঢুকছে আর কি, এই কই, কই, মাহি কই, মানে এরকম যেমন মাহি কই ঠিক না, মানে একটা হট্টগোল করে। আমার বর সাধারণত কোথা থেকে এলে একটু কথা বলতে বলতে ঢোকে, একটা গলার আওয়াজ। আমার বাবা এটা খুব বেশি করতো। তো আমি তখন বললাম যে আমার যে কাজের মেয়েটা, যে হেল্পিং হ্যান্ড, তাকে বললাম মিতা এবার কফিটা দাও, কারণ তোমার দাদা তো এলো, একসঙ্গে কফিটা খাই। কারণ তারপর দিন ওরা চলে যাবে আমি জানি, তাহলে কাল থেকে তার একসঙ্গে কফি খাওয়া হবে না, তো কফিটা দাও। তো মিতাকে অনেকবার ডাকছি, মিতা এলো, তো বললো যে হ্যাঁ দাদা আসুক, তারপরে আপনাকে কফিটা দিচ্ছি। আপনি যে বললেন দাদা আসার পর কফিটা খাবেন, এই আসলো তো। আরে তুই শুনলে না, ডাকলো, কথা বললো, আমি শুনতে পাচ্ছি ওর গলাটা আর কি, তা শুনেছি। বলো না দাদা আসেনি তো। বিশ্বাস করবে না, আমি বাইরে গিয়ে বারবার করে এই ঘর ও ঘর, এই ঘর ও ঘর দেখছি, কোথাও আমার বর আসেনি। এবং তারও আধ ঘন্টা পর আমার বর ফিরল। তখন আমি বললাম তুমি কি কোনো কারণে, মানে আমি জানি এটা ঠিক নয়, তবুও আমি জিজ্ঞেস করলাম সন্দেহ মেটানোর জন্য, যে তুমি কি কোনো কারণে এসেছিলে, তুমি কি কোনো পার্স, মানে ওয়ালেট বা কার্ড ফেলে গেছিলে? তা বলো না তো। কেন? আমি তো আসিনি, কেউ কলিং বেল বাজিয়েছিল? তাহলে না, কলিং বেল বাজায়নি, কিন্তু তোমার মতন অবিকল গলা আমি শুনেছি। ও যেহেতু ব্যাপারটা বিশ্বাস করে, তাও বললো যে তাই। ও কিন্তু ব্যাপারটা কোনোদিন এইসব নিয়েও মজা ইয়ার্কি করে না, কারণ ও খুব বিশ্বাস করে। আমার ছেলের সঙ্গে সেদিন রাত্রিবেলায় কি হলো দেখো, এটা তো আমার সঙ্গে হলো, মানে আমরা দুজনেই মনে মনে ভাবছিলাম যে আর ভয় পাবো না। আমার ছেলে সেদিন ঘরে ঢুকতে গেছে, ওর ফ্ল্যাটে ঢুকতে গেছে, ওর ফ্ল্যাটে ঢুকে দেখছে যে দরজাটা যেটা ভিতর থেকে লাগানো মনে হয়েছে। তারপরে দরজাটা ঠেলেছে, দরজাটা তখন খুলেছে। তখন ও মনে করেছে যে কোনো কারণে হয়তো অনেক সময় টাইট হয়ে যায়, এটা কোনো ব্যাপারই না। তারপরে বাথরুমে ঢুকতে গেছে, বা বাথরুমে দরজা একদম ভিতর থেকে লাগানো। তখন ও বলছে কে, ভাই আছিস? ভাই বাথরুমে তুই আছিস? ভাই আছিস? তো ও আর লক্ষ্য করেনি যে বাথরুমের লাইটের সুইচটা অন আছে না অফ আছে। অত মানুষ লক্ষ্য করে না এটা। আজকে আমরা ঠান্ডা মাথায় বলতে গিয়ে যেগুলো আমরা বলি, কিন্তু সেগুলো সত্যি সত্যি কি আমরা অতটা লক্ষ্য করি না। তো ও বলেছে যে ভাই আছিস? তা ও কোনো উত্তর পায়নি, যে হ্যাঁ 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 একদম একদম, এটা সত্যি তাই। সিক্স সেন্স আমাদের অ্যাক্টিভ হয় তখন, ওই জন্য ওই গাছের থেকে বেঁচে গেছিলাম। একদম ঠিকই বলছো সোনালি। তো ও কোনো রকম আওয়াজ পায়নি। তারপর বলছে দেখ তারিকা বলে, ও তো অধৈর্য, মানে ওই বাথরুমের সামনে ঘন্টা দাঁড়িয়ে থাকবে, অপেক্ষা করবে যে কেউ বাথরুমে আছে কিনা, এই অতটা ধৈর্য নেই। ও তখন বিছানায় বসে শক্সটা খুলছে। তো বাথরুম থেকে ওর এরকম, ধরো এরকম একটা, এরকম আওয়াজটা পাচ্ছ, এরকম আওয়াজ পেয়েছে। আওয়াজটা পেলে এইরকম আওয়াজ। তো ওর মনে হয়েছে যে টক 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 করে আওয়াজ পেয়েছে, তার মানে বাথরুমে ভাই আছে। তখন ও বলছে ও তাহলে আছিস, তাহলে বললেই তো হয়, উত্তর দিচ্ছিস না কেন? তারপরে এছাড়া কোনো আওয়াজ নেই। তখন ও ভেবেছে শিওর ভিতরে আটকে গেছে, কোনো কারণে হয়তো লক হয়ে গেছে, ছোট ছেলে তো হয়তো ভয় পাচ্ছে। তো ও কি করেছে, ও বাথরুমের দরজাটাকে প্রেসার দিয়ে খুলেছে। তখন দেখছে খুলে গেল, তখন দেখছে ইজিলি খুলে গেল। মানে ও প্রেসার দেওয়া তো একটু এদিকে হিলে গেছে, মানে যেটা হয় আর কি, আমরা যখন কিছু টাইট হয়ে আছে মনে করি
তখন যখন আমরা অযাচিতভাবে প্রেশার দিই, দরকার নেই, অপ্রয়োজনীয়ভাবে, তখন আমাদের একটা ফোর্সটা আমাদের এগিয়ে নিয়ে যায়। তখন দেখছে বাথরুমে কেউ নেই, কেউ নেই, নোবডি ওয়াজ দেয়ার। এবং ওই টক 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 করে আওয়াজটা কে যে করলো, এবং বাথরুমটা একদম টাইট করে লাগানো কি করে যে হলো, কারণ ওর বাথরুমে সেরকম কোনো বিপরীত দিক থেকে হাওয়া আসে না যে যার জন্য কোনো রকম বাথরুম ওইভাবে লেগে যাবে। তা ও তখন এসে আমাকে বলল, মা আজকে আমরা যে চ্যালেঞ্জটা করেছিলাম না, সে চ্যালেঞ্জটার উত্তর আমি পেয়ে গেলাম। তাহলে কি? তা বললো না, কালকে বলবো। তখন আমি আবার ওকে বললাম, জানিস তো আজকে এরকম হয়েছে তোর বাবা, জানিস তো? আমি কিন্তু কথাটা বুঝিনি ও কি মিন করে কথাটা বলছে। আর জানিস তো আজকে তোর বাবা, তো দেখ তোরা পরে এলি, আর আমি না তোদের গলা, তোর গলা পাইনি, তোর বাবার গলা পেয়েছি, যে তোরা আসলি মনে হলো, মানে তোর বাবার গলা পেলাম, তোর বাবা যেন বেশ চিৎকার করতে করতে, হুল্লোড় করতে করতে ঘরে ঢুকছে, আওয়াজটা পেলাম। তো আমি পুরো মিতাকে কফি দিতে বললাম, তারপরে দেখছি কোনো কফি টফির ব্যাপার নেই, কারণ তোর বাবা আসেনি, তখন তার আধ ঘন্টা পর তোরা ফিরলি। তো তোমার সঙ্গে হয়েছে? বললাম তোমার সঙ্গে হয়েছে মানে? তখন এই ঘটনাটা বললো, দিয়ে বললো মানে যে শক্তির সঙ্গে আমরা হয়তো চ্যালেঞ্জ করছিলাম যে আমরা ভয় পাবো না, বা আমরা কোনো রকম বিশ্বাস, মানে অন্ধবিশ্বাসটা আমরা করব না, আমরা একদম ভাববো না কিচ্ছু নেই, কোনো কিছু আমরা ভয় পাই না, আমাদের সব কিছু আমাদের ভুল, সেটাই কিন্তু ভুল প্রমাণ করে দিয়ে গেল। অর্থাৎ এই শব্দ, এই গলার আওয়াজ, এই অ্যাক্টিভিটিসগুলো আমাদেরকে বারবার মনে করিয়ে দিয়ে গেল যে না, তোমরা যেটা ভাবো, তোমরা যেটা দেখো, সেটা সত্যিই দেখো, সেখান থেকে বেরোনোটা কোনো ব্যাপার নেই। তো আমার শুনে এমন লাগলো, বললো আমরা আর কি চ্যালেঞ্জ করব ওই শক্তির বিরুদ্ধে? হ্যালো রূপশ্রী, আমরা আর কি শক্তি করব, আমরা আর কি চ্যালেঞ্জ করব? ওরাই আমাদেরকে কোনো মানে অদেখা শক্তি আমাদেরকে চ্যালেঞ্জ ছুটে দিয়ে গেল। এবং এটা ভেরি রিসেন্ট ঘটেছে আমার সঙ্গে, মানে গত বৃহস্পতিবার, শুক্রবার আমার হাজব্যান্ড চলে গেল বেলডাঙায়। তো আমার মনটা খুব খারাপ ছিল, যার জন্য আমি গত সপ্তাহ লাইভও করিনি, কারণ আমার ফ্যামিলি ছিল বলে আমি লাইভ করিনি। কারণ আমি সবসময় ওরা থাকলে ফ্রি রাখি নিজেকে, যদি কোনো প্রোগ্রাম থাকে, ধরো একসঙ্গে গল্প করছি যে সময়টা। কিন্তু আমার পরে খারাপ লাগলো, গত বুধবার লাইভ করতেই পারতাম, কারণ গত বুধবার আমারই বরের একটা মিটিং ছিল এখানে, তাই মানে ও যখন মিটিং করছে তাহলে আমি লাইভটা রাখতে পারতাম, কিন্তু আমি রাখিনি। আমি ভাবলাম যে আমি তো জানতাম না আগে থেকে। তো যাই হোক, আমরা আর কাকে চ্যালেঞ্জ করব? যে অদৃশ্য শক্তি, সেই আমাদেরকে এক সময় অদ্ভুত চ্যালেঞ্জ ছুড়ে দেয়, যে চ্যালেঞ্জের কাছে আমরা সত্যি বড্ড অসহায় হয়ে যাই, বড্ড মানে কি বলবো, ভাষা হারিয়ে ফেলি। আজকে আমার মনটা খুব ভালো আছে একটা কারণে, বিশেষ কারণে। সেটা হচ্ছে যে আমার গোল্ডির মাঝে শরীরটা খুব খারাপ ছিল, তা আজকে একটা ব্লাড টেস্ট করালাম, মানে বেশ কিছু ব্লাড টেস্ট। কালকে হিমোপ্রোটোজার রিপোর্টটা আসবে, যেটা এখন খুব প্রবলেমটা যেটা খুব করছে এখন। আর লিভার, কিডনি সমস্ত কিছু টেস্ট করালাম। খুব টেনশানে ছিলাম, সারাটা দিন ভীষণ টেনশানে ছিলাম। তা ভগবানের অশেষ কৃপা যে রিপোর্ট খুব ভালো আছে। একটু লিভারের একটু সাধারণ সমস্যা, ওটা লিভ 52 খেলেই ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। দেখো আমার কাছে আমার পোষ্যরা আমার গোটা পৃথিবী, আমার হোল ওয়ার্ল্ড। তো ওরা সুস্থ থাকলে আমি সুস্থ। মানে আমি কালকে সন্ধ্যেবেলা থেকে এত কেঁদেছি যে কি আসবে কি আসবে কি আসবে রিপোর্ট, কিডনি, কেন ওর ভীষণ ইউরিনটা ভীষণ ইয়েলো হয়, ছোটবেলা থেকে হয় অবশ্য। তার মধ্যে আমার হাজবেন্ড আমার কাছে নেই, ও আমার বিশাল সাপোর্ট সিস্টেম। এবার আর একটা কাজ আছে, সেটা হচ্ছে আমার ছোট বলবো না, আমার বড় মেয়ে, আরে দেখতে ছোট বলে ছোট বলি, আমার মাম্মার একটা ছোট্ট অপারেশন আছে, সেটা রূপশ্রী জানে, ওইটা ভালোভাবে মিটে গেলে আমি নিশ্চিন্ত। যাই হোক, আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী সপ্তাহ। সুস্থ থাকো, গরমে খুব সাবধানে থাকো, বাইরে গেলে অবশ্যই জলের বোতল ক্যারি করো, তাতে পারলে টাওয়েল জড়িয়ে, একটা টাওয়েল
যে জড়িয়ে যাও, কারণ গরম জল হয়ে যাচ্ছে। মাঝে মাঝে একটু মাথায় চাঁদিতে, একটু চোখে মুখে একটু স্প্রে, যে স্প্রে বোতলগুলো পাওয়া যায় এগুলো দাও, সুস্থ থাকবে। ওআরএস খাওয়ার চেষ্টা করো, পারলে ছাদে একটু বাটিতে জল রাখো, কারণ অনেক পাখি এই সময় জলের অভাবে মারা যায়, জল পায় না। পারলে বাড়ির দোরগোড়ায় একটু জল রাখো, রাস্তার কুকুররা যেন এসে খেতে পায়, কারণ আমি এটা করি। কারণ জলের খুব রিকোয়ারমেন্ট হয়, ওরা জল পায় না এবং দূষিত জল খায় এবং তাতে ডায়রিয়া হয়ে ওদের মৃত্যু পর্যন্ত হয়। পাখিরা তো জল পায়ই না, অনেক সময় জল শুকিয়ে যায় চারদিকে। এগুলো ছোট্ট ছোট্ট যদি আমরা কাজ করি তাহলে হয়তো পৃথিবীটা আরো কিছুটা ভালো থাকবে। শুভরাত্রি।